আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন সাধারণ মহিলা একজন গৃহবধূর চেহারায় একে একে 6 জনকে কিভাবে হত্যা করতে পারে শুধুমাত্র টাকার লোভের ঠান্ডা মাথায়, তাও আবার খাবারের মধ্যে বিষ মিশিয়ে? হ্যাঁ, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। আর সেই বাস্তবের নামই হচ্ছে সায়ানাইড মল্লিকা, যার আসল নাম ছিল কেডি কেম্পামা। তার অপরাধের ধরন এতটাই অদ্ভুত ও ভয়ঙ্কর ছিল যে পুলিশও তাকে প্রথমে বিশ্বাস করতে পারেনি। সে কি করতো জানেন? দরিদ্র, একাকী এবং অসহায়, সমস্যায় পড়া মহিলাদেরকে খুঁজে বের করত এবং তাদের কি বলতো জানেন? সে বলতো, তোমার বিয়ে ঠিক করে দিতে পারি, অথবা মন্দিরে একটা পুজো করলে তোমার জীবনের সব সমস্যা দূর হবে। তারপর সেই মহিলারা মল্লিকার কথা বিশ্বাস করে ফেলতো এবং মল্লিকের সঙ্গে মন্দিরে যেত, আর সেখানেই পুজোর নাম করে খাওয়াতো প্রসাদ, আর সেই প্রসাদেই মিশে থাকতো ভয়ানক বিষ সায়ানাইড। আর তারপর মিনিট খানেকের মধ্যেই মৃত্যু। কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। আর তারপর মল্লিকা সেই মৃতদেহ থেকে গয়না গাটি, টাকা পয়সা সবকিছু নিয়ে চম্পট দিত। আর এটাই ছিল তার একমাত্র লক্ষ্য। একটা দুটো না, একেবারে 6 জনকে এমন ভাবে সে খুন করেছে, আর তাকে ধরতে কর্ণাটক পুলিশের প্রায় 1 দশক সময় লেগেছিল। তবে কে এই মল্লিকা, কেন সে এমন করত এবং কিভাবে সে পুলিশের হাতে ধরা পড়লো? আজকের এই ভিডিওতে আমরা জানবো একজন সত্যিকারের সিরিয়াল কিলার হয়ে ওঠার গল্প। তো চলুন আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব রহস্যময় ঘটনা হতে চলেছে। সায়ানাইড মল্লিকার আসল নাম ছিল কেডি কেম্পামা। তিনি জন্মেছিলেন ভারতের কর্ণাটক রাজ্যের কারগলিপুর নামে একটি ছোট্ট রাজ্যে। এই গ্রামটি ছিল প্রাকৃতিক দিক দিয়ে খুবই সুন্দর, কিন্তু অনেক দিক দিয়ে পিছিয়ে পড়া। তার জন্ম হয়েছিল সম্ভবত 1970-এর দশকের দিকে। তবে সারা ভারত তাকে সায়ানাইড মল্লিকা নামেই চেনে, কারণ সে সায়ানাইড ব্যবহার করে মানুষ খুন করত। কিন্তু তার এই খারাপ মানুষ হয়ে ওঠার পিছনে ছোটবেলার একটা বড় কারণ ছিল। সহজভাবে বলতে গেলে মল্লিকার ছোটবেলাটা মোটেই ভালো ছিল না, কারণ তার পরিবার এতটাই গরিব ছিল যে মল্লিকা ঠিক মতো পড়াশোনাও করতে পারেনি। তার পরিবার এতটাই গরিব ছিল যে তাকে ছোটবেলা থেকে খুব কষ্ট করতে হয়েছে এবং দুবেলা পেট ভরে খেতে পাওয়াটাই তাদের কাছে খুব কঠিন ছিল। হয়তো এই অভাবে মল্লিকার জীবনে সবচেয়ে খারাপ প্রভাব ফেলেছিল। হয়তো তখন থেকে তার টাকার প্রতি একটা অদ্ভুত টান তৈরি হয়, যা পরে তাকে খারাপ কাজ করতে বাধ্য করায়। তার বাড়ির পরিবেশ ঠিক মতো না থাকায় হয়তো তার বাবা মা মল্লিকাকে ঠিক মতো বোঝাতে পারেন, বা তাদের নিজেদের সমস্যার কারণে হয়তো মল্লিকার দিকে ঠিক মতো দেখভাল বা নজর রাখতে পারেন। অনেক সময় দেখা যায় যারা অপরাধী হয় তাদের ছোটবেলায় বাবা মায়ের আদর দেখভালের অভাব থাকে। এর ফলে তাদের মনে দুঃখ বা একাকিত্ব বোধ হতে পারে। আর মল্লিকার ক্ষেত্রে এমনটা হওয়া স্বাভাবিক হতে পারে। মল্লিকা ছোটবেলা থেকেই পড়াশোনা করতে পারেনি, তার কাছে প্রায় পড়াশোনার সুযোগ ছিলই না, যার ফলে টাকার অভাবে মল্লিকাকে স্কুলে পাঠানোর বদলে তাকে কাজে পাঠানো হতো। অল্প বয়সে স্কুল ছাড়ার কারণে সে ভালো মন্দ চিনতে পারেনি এবং সমাজের ভালো মন্দ কিছু শিখতেও পারেনি, বা সমাজের নিয়ম কানুন কিছুই শিখতে পারেনি। এবং পড়াশোনা করতে না পারার কারণে তার জীবনে ভালো পথে জীবন চালানো কঠিন হয়ে পড়ে। অশিক্ষিত হয় সে আরো খারাপ পথে হাঁটতে শুরু করে। ছোটবেলা থেকেই মল্লিকার মনে হয়তো আমাদের প্রতি এক ধরনের রাগ বা বঞ্চিত হওয়ার অনুভূতি তৈরি হয়েছিল। ছোটবেলা থেকেই তার মধ্যে মায়া, মমতা বা ভালো মন্দ বোধ তৈরি হয়নি, এটা বলা খুবই কঠিন। তবে সে পরে যেভাবে মানুষের জিনিসপত্র চুরি করেছে এবং ঠান্ডা মাথায় খুন করেছে, তাতে বোঝা যায় যে তার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা বা অনুভূতি খুব একটা ছিল না। মোট কথা, মল্লিকার এই অপরাধ জগতে পা রাখার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অভাব অনটন ও টাকা পয়সার প্রতি লোভ। তবে মল্লিকার অপরাধ জগতে পা রাখার পর তার জীবনে কি ঘটেছিল চলুন তাহলে দেখা যাক। অপরাধ জগতে পা রাখার পর বেছে বেছে ঠিক মহিলাদেরকেই খুন করতো এই সিরিয়াল কিলার। তারপর মৃতদেহ থেকে টাকা আর গয়না লুট করতো, আর এই উপায়ে দরিদ্র জীবন ছেড়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিল মল্লিকা। শুধু লোভের বশেই সিরিয়াল কিলার হয়ে উঠেছিল কেডি কেম্পামা, অপরাধ দুনিয়ায় যার পরিচয় সায়ানাইড মল্লিকা নামে। আসলে প্রথমে ছোটখাটো অপরাধ থেকেই হাত পাকাতে শুরু করেছিল এই মহিলা সিরিয়াল কিলার। কর্ণাটকের দরিদ্র পরিবারে এই মেয়েটির জন্ম হয়েছিল, বিয়ে হয়ে গিয়েছিল খুব অল্প বয়সে। তার স্বামী পেশায় ছিলেন একজন দর্জি, ফলে সেখানেও অভাব পিছু ছাড়েনি। তার সংসার চালানোর জন্য পরিচারিকার কাজ করতে হয়েছিল তাকে। বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ করে বেড়াতো মল্লিকা, কিন্তু গোলবাদে সেখানে পরিচারিকা রাখার মতো যেসব পরিবারের সামর্থ্য ছিল, আর সেই পরিবারগুলি ছিল মোটামুটি ধনী ও বৃত্তশালী সম্পন্ন। একথা বলাই যায়, কারণ এই ধনী পরিবারগুলির মধ্যে অনেকেই বাড়িতে পরিচারিকার লোক হিসেবে কাজের লোক রাখতেন। আর সেই সব ধনী পরিবারগুলির জীবনযাপনে মল্লিকাকে লোভে হাত ছেড়ে দিয়েছিল। তাদের মতো করে নিজের ভাঙাচোরা জীবনটাকে সাজাতে চেয়েছিল মল্লিকা। আর তাই সেই সব বাড়িতে সে পরিচারিকার কাজ করতে লাগলো, আর সেই সব বাড়িতে ছোটখাটো চুরি করতে লাগলো মল্লিকা।
মল্লিকা। ওই যে কথায় আছে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, ফলে একদিন চুরি করতে গিয়েও ধরা পড়লো মল্লিকা। শেষমেশ চুরির দায়ে তাকে জেলেও যেতে হলো। জেল থেকে ফিরে এসেও স্বামীর ঘরে আর ঠাঁই হলো না তা, অর্থাৎ তার স্বামী তাকে সারা জীবনের জন্য বাড়ির থেকে তাড়িয়ে দিল। কিন্তু এখানেই থেমে থাকেনি সে, এরপর চিট ফান্ডের ব্যবসা শুরু করলো মল্লিকা, কিন্তু সেখানেও লস খেয়ে গেল সে। দিন কয়েক চলার পর তার ব্যবসা লাথে উঠে গেল। এবার তিনি কি করবেন, কোথায় যাবেন কিছুই জানেন না। এমন কেউ নেই যিনি তাকে ন্যূনতম সাহায্যটুকু করবে। কিছুদিন পর মল্লিকার সঙ্গে এক ব্যক্তির পরিচয় হলো, যিনি ছিলেন সোনার দোকানদার অর্থাৎ স্বর্ণকার। তার সহযোগী পরিচারক হিসেবে তার সাথে চাপ নিতে ঢুকলেন। আর সেই স্বর্ণকারের দোকানেই সায়ানাইড নামে এক পদার্থের সঙ্গে মল্লিকার পরিচয় ঘটল। তবে এই সোনার গয়না তৈরির কাজে মাঝে মধ্যে সায়ানাইডের প্রয়োজন পড়তো, ফলে মল্লিকাকেও সায়ানাইডের ব্যবহার শিখতে হলো। সারাদিন খাটাখাটনির পর হঠাৎ একদিন মল্লিকা বাড়ি ফিরে টেলিভিশন খুলে বসলেন। তবে মল্লিকা সিনেমার পোকাও ছিলেন, সিনেমা দেখতে খুব ভালোবাসতেন। শিহরণ জাগানোর রহস্যময় রোমাঞ্চকর ছবি থেকে আরম্ভ করে দুর্ধর্ষ অ্যাকশন থ্রিলার সবকিছু দেখতেন, কিছুই বাদ যায়নি তার, সবকিছুই ভালো লাগতো তার। আর এভাবেই একদিন সে অদ্ভুত একটা ছবি দেখতে পেল, যেখানে খুনি একজনকে খুন করলো খাবারের মধ্যে সায়ানাইড মিশিয়ে। আর সেই বিষয়টি মল্লিকাকে ভাবাতে লাগলো। এই সায়ানাইডের ব্যবহার তো তাকে পেশাগত কারণে শিখতে হয়েছে, তবে এই জিনিস দিয়ে যে মানুষ খুন করা যায় সেটা ভাবার বিষয়। কিন্তু তারপর তো জেল হাজত, ফাঁসির আদেশ, ভয়াবহ সব ব্যাপার স্যাপার, কোনো কিছু না ভেবে শেষমেশ মল্লিকা সেই কথাই পা বাড়ায়। তখনও কেউ জানে না আর কয়েক বছরের মধ্যে ভারতবর্ষের বড় বড় খবরের কাগজের শিরোনামে সায়ানাইড মল্লিকা নামে এক সিরিয়াল কিলারের আবির্ভাব ঘটবে। আর এরপরে অপরাধের কালো দুলিয়ে নিজের আশ্রয় খুঁজে নেয় মল্লিকা। ধনী হওয়ার নেশায় আর ছোটখাটো চিজকে চুরি নয়, সোজাসুজি খুনের পথে পা বাড়ায় এই মহিলা সিরিয়াল কিলার। বেছে বেছে ধনী মহিলাদেরকেই নিশানা করতো সে, বিশেষ করে সেই সব মহিলা যাদের অর্থ সম্পত্তি থাকলেও মানসিক শান্তি ছিল না। এরপর প্রত্যেকদিন মল্লিকা মন্দিরে যেতে আরম্ভ করলো, কিন্তু প্রশ্ন হচ্ছে কি কারণে মল্লিকা মন্দিরে যেতে লাগলো। আর সেখানেই ঘটনার আসল রহস্য লুকিয়ে রয়েছে। মন্দিরের চাতালে বসে বসে মানুষজন দেখতো সে, লক্ষ্য করতো তাদের হাব ভাব চাল চলো। এভাবে চলতে চলতে হঠাৎ করে সে একদিন সাধিকার বেশ ধরে, এবং সেই সাধিকার বেশ ধরে মন্দিরে আসা প্রগতিশীল দর্শনার্থীদের সাথে আলাপ জমাতে শুরু করে, এবং তারপর তাদের দুঃখ কষ্টের কথা মন দিয়ে শোনে মল্লিকা, এবং ভিতরে ভিতরে ফন্দি আটে। মুখে তার লেগে থাকে বৈরাগ্যের হাসি। দুঃখ কষ্ট পীড়িত ভক্তদের সে বলে, আসলে ঈশ্বরের কাছে পুজো দিতে হবে, বুঝলে, তাহলে দেখবে কোনো কষ্ট থাকবে না তোমার জীবনে, সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, চিন্তা করো না, আমি তোমাদেরকে সাহায্য করব। তারপর গ্রামের বাইরে অপরিচিত কোনো মন্দিরে তাদের পুজো দেওয়ার নাম করে ডাকে, এবং আসার সময় দামি শাড়ি ও গয়নাগাটি পরে আসার নির্দেশ দেয় তাদের। আর সেখান থেকে উন্মুক্ত হলো মল্লিকার অন্ধকার জগতের প্রবেশ পথ। নির্জন মন্দিরে ভক্তদের নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ পূজার ভান করার পর তাদের চোখ বুঝতে বলতো। ভক্তরা চোখ বুঝলে সায়ানাইড মিশানো চর্ণামৃত নিয়ে তাদের হাতে দিত এবং পান করতে বলতো। শরীরে সায়ানাইড প্রবেশ করার ফলে যা হওয়ার হয়ে যেত, খানিকক্ষণের মধ্যেই তাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যেত এবং মাটিতে লুটিয়ে পড়তেন তারা। তারপর মল্লিকা সেই সুযোগে তাদের শাড়ি এবং গয়নাগাটি নিয়ে চম্পট দিত, আর এটাই ছিল তার হত্যা করার মূল পদ্ধতি। তবে প্রশ্ন হচ্ছে, মল্লিকা এই পদ্ধতিতে কতগুলি খুন করেছে? চলুন তাহলে জানা যাক। 1999 সালে মল্লিকা তার প্রথম হত্যাকাণ্ড ঘটায়, আর তারপর তার হত্যাকাণ্ডের তালিকা দীর্ঘ হতে থাকে। তার প্রথম শিকার ছিল 30 বছর বয়সী মমতা রাজন নামে এক মহিলা, যিনি একটি মন্দিরে প্রার্থনা করতে গিয়ে নিহত হন। এরপর মল্লিকা 2007 সালের 10 অক্টোবর থেকে 18 ডিসেম্বরের মধ্যে আরো 5 জন মহিলাকে হত্যা করেন। তার দ্বিতীয় শিকার ছিল এলিজাবেথ, যিনি 52 বছর বয়সী কর্ণাটক রাজ্যের সাতানুরের বাসিন্দা ছিলেন। এলিজাবেথ তার নিখোঁজ নাতনিকে খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করছিলেন, আর মল্লিকা থেকে কাবালাম্বা মন্দিরে সায়ানাইড মিশ্রিত চরণামৃত খাইয়ে হত্যা করেন। এরপর মল্লিকার তৃতীয় শিকার ছিল যশোদাম্বা, যার বয়স ছিল 60 বছর। 2007 সালের ডিসেম্বরে কর্ণাটক রাজ্যের সিদ্ধগঙ্গা মাটি থেকে হত্যা করা হয়। মল্লিকা তাকে আপানি থেকে মুক্তি পাওয়ার জন্য একটি ধর্মীয় অনুষ্ঠান করার প্রতিশ্রুতি দিয়েছে। তার চতুর্থ শিকার ছিল 60 বছর বয়সী মনিয়াম্মা, যিনি ইয়েলঙ্কার বাসিন্দা ছিলেন, এবং ইয়াদিউর চিত্তলঙ্গেশ্বর মন্দিরে তাকে হত্যা করা হয়েছে। মল্লিকার পঞ্চম শিকার ছিলেন পিল্লামা নামে এক ব্যক্তি, যার বয়স 60, যিনি কর্ণাটক রাজ্যের মাদ্দুর বৈদ্যনাথপুরে নিহত হন। আর এই পিল্লাম্মা ছিলেন হেব্বালকন্দরের একজন বিশিষ্ট পুরোহিত। মল্লিকার শেষ শিকার ছিলেন নাগাভেলি নামে একজন 30 বছর বয়সী মহিলা, যিনি নিঃসন্তান হওয়ায় গর্ভবতী হওয়ার জন্য প্রার্থনা করছিলেন। তিনি একটি পুত্র সন্তানের কামনা করছিলেন, আর মল্লিকা সেই সুযোগ নিয়ে তাকে ভুল বুঝিয়ে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছিল। এর মধ্যে আবার 2006 সালে কর্ণাটকের কোলার জেলায় একটি তীর্থস্থানে 22 বছর বয়সী রেণুকাকে হত্যা করার অভিযোগ আনা হয়েছিল মল্লিকার বিরুদ্ধে। 2006 সালে 7 ডিসেম্বর সেখানকার মন্দিরের ছাত্রাবাসে রেণুকাকে হত্যা করা হয়েছিল। রেণুকার বোন মনি দাবি করেন যে মল্লিকায় রেণুকাকে হত্যা করতে পারে, কারণ রেণুকার স্বামী কাজের জন্য দুবাইতে থাকাকালীন রেণুকা মনির সাথে মনির বাড়িতে থাকতেন। মনি এমন একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন যেখানে মল্লিকা রান্নার কাজ করত।
আর মল্লিকা প্রায়শই সেই মনির বাড়িতে আসতেন এবং রেণুকার সাথে বন্ধুত্ব করতেন। রেণুর স্বামী শঙ্কর মূলত 29শে ডিসেম্বর 2006 দুবাই থেকে ফিরে আসার পর পুলিশে রেণুকার নিখোঁজ হওয়ার অভিযোগ জানায়। কারণ রেণুকা 7ই ডিসেম্বর 2006 থেকে নিখোঁজ ছিলেন। অভিযোগ, রেণুকা সন্তানহীন থাকায় মল্লিকা তাকে বলেছিল যে রেণুকা যদি মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠান করে তাহলে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিতে পারবেন। তবে পরে পুলিশ সূত্রে জানা যায় মল্লিকাই রেণুকাকে হত্যা করেছে। এরপর আরো অনেক পরিবারের দাবি করেছেন যে তাদের নিখোঁজ পরিবারের সদস্যদেরকেও মল্লিকাই হত্যা করতে পারে, কারণ মল্লিকা সেই সকল লোকেদের চিনতেন। তবে 2009 সালে মল্লিকার সাথে নিখোঁজ ব্যক্তির 5টি ঘটনা জড়িত ছিল। এই 5টি মহিলার মধ্যে 2টি মহিলার মৃতদেহ পাওয়া গেছে এবং পরবর্তীতে সেই ঘটনাগুলি মল্লিকার সাথে যুক্ত করা হয়েছে। তবে তিনি পরে যেভাবে গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন অপরাধের কারণে, 2000 সালে মল্লিকা একবার গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু ঠিক 6 মাস পর তিনি ছাড়া পেয়ে যান। তার উপর অভিযোগ ছিল ছিচকে চুরি। কোনো এক বাড়িতে হোমযজ্ঞ করার নাম করে তিনি কিছু দামি জিনিসপত্র চুরি করে পালাবার চেষ্টা করেন, কিন্তু ঠিক সেখানেই ধরা পড়ে যায়। জেলে থেকে মুক্তি পাবার পরেও মল্লিকার কার্যকলাপ বন্ধ হয়নি। সকলের চোখের আড়ালে তিনি নিয়মিত হত্যালীলা চালিয়ে যাচ্ছিলেন। এরপর আবার 2008 সালে 31শে ডিসেম্বর একটি বাস স্ট্যান্ড থেকে মল্লিকাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেদিন তার কিছু ভুক্তভোগীর গয়না বিক্রি করার চেষ্টা করেছিলেন, আর তখনই তিনি পুলিশের হাতে ধরা পড়ে যান। মজার ব্যাপার হলো তিনি গ্রেপ্তারের সময় নিজেকে জয়া আম্মা নামে পরিচিত দিচ্ছিলেন। পুলিশ যখন তাকে খুঁজে পায় তখন তার কাছে ভুক্তভোগীদের কাছ থেকে চুরি করা টাকা এবং বেশ কিছু মূল্যবান জিনিসপত্রও ছিল। পুলিশ তখন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন তিনি তার সব অপরাধ স্বীকার করে নেন। তারপর পুলিশ পরবর্তীতে জানায় যে মল্লিকার মূল উদ্দেশ্য ছিল কেবল ডাকাতি করা। এরপর মল্লিকার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ আনা হয়, কারণ তিনি বেশ কয়েকজনকে হত্যা করেছিলেন এবং তাকে আলাদা আলাদা বিচারে দোষী সাব্যস্ত করা হয়। 2010 সালে তার চতুর্থ শিকার মুনিয়াম্মা হত্যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর 2012 সালে নাগাবেনি হত্যার জন্য তাকে আরো একটি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনার পর মল্লিকা কর্ণাটকের ইতিহাসে প্রথম মহিলা সিরিয়াল কিলার হিসেবে মৃত্যুদণ্ড প্রাপ্ত হন, যা সেই সময় সারা ভারতে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তবে কাহিনীর মোড় ঘুরে যায় তখন যখন নাগাবেনি হত্যার জন্য তার মৃত্যুদণ্ডের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হয়। আদালতের পক্ষ থেকে জানানো হয় এই পরিবর্তনের মূল কারণ হলো মল্লিকার বিরুদ্ধে কেবলমাত্র পরিস্থিতিগত প্রমাণ ছিল বলে, অর্থাৎ সরাসরি কোনো অকাট্য প্রমাণ ছিল না। আর এখানেই মল্লিকার ভাগ্যের চাকা খুলে যায়। তবে বর্তমান তিনি ব্যাঙ্গালোরের পারাপ্পান্না আগ্রাহারা সেন্ট্রাল জেলে বন্দী আছেন। সায়নাট মল্লিকের এই গল্পটা শুধু একজন সিরিয়াল কিলারের ভয়াবহ বর্ণনা নয়, এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের সমাজে এমন মানুষও আছে যারা নিজেদের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। এখানে মল্লিকা তো মন্দিরের মতো পবিত্র স্থানকেও তার অপরাধের হাতিয়ার বানিয়েছিল, আর যেটা মানুষের বিশ্বাস আর শ্রদ্ধাকেই ভেঙে দেয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে এরকম আরো একটি ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন।